নমস্কার। ২০২৬ সালে এসেও আমাকে যদি কেউ বলেন randomly যে এমন একটি স্কিম বলুন যেখানে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করা যায়, আমি বলব পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কেননা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এমন একটি স্কিম যা বহুলভাবে প্রচলিত এবং বহু বছর থেকে গভর্নমেন্ট এতে ফিক্সড ইন্টারেস্ট রেট দিয়ে আসছে এবং মানুষ খুব নির্ভরযোগ্যভাবে পিপিএফ এ ইনভেস্টমেন্ট করে থাকে এবং এখান থেকে ম্যাচুরিটির সময় খুব ভালো অঙ্কের একটি মোটা টাকা পাওয়া যায় যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। আজ আমি পিপিএফ সম্পর্কে তো আপনাদের বলবই, তার সঙ্গে সঙ্গে পিপিএফ ছাড়াও অর্থাৎ পিপিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করে যে টাকা পাবেন ওই একই অ্যামাউন্ট আপনি যদি ঠিক একই সময়ের জন্য ইএলএসএস ফান্ডে যদি আপনি বিনিয়োগ করে থাকেন, যেহেতু এটি এখন মিউচুয়াল ফান্ডের সময় বা মিউচুয়াল ফান্ডের ট্রেন্ড চলছে, সুতরাং আপনি যদি ইএলএসএস ফান্ডে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে পিপিএফ থেকে কি আপনি বেশি ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে আমি ডিটেলসই আপনাদের এই ভিডিওতে আলোচনা করে দেখাবো। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি আপনাদের এই ভিডিওতে পিপিএফ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানবো, তার সঙ্গে পিপিএফ এর সঙ্গে ইএলএসএস ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কি আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন বা বেশি রিটার্ন পাবেন সেই সম্পর্কে তো আপনাদের জানাবোই। তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে পিপিএফ ইনভেস্টমেন্ট করি সেই সম্পর্কে ডিটেলসে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আমার নিজস্ব অ্যাকাউন্ট খুলে আমি আপনাকে দেখাবো। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা জানবো এক এক করে সমস্ত স্কিম সম্পর্কে। তুমি জানবো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড কি। দেখুন, যারা পিপিএফ এ ইনভেস্টমেন্ট করছেন বহু বছর থেকে তারা তো পিপিএফ সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু যারা প্রথমবার শুনছেন পিপিএফ তাদের জন্য বলে রাখি, পিপিএফ এর ফুল ফর্ম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটিকে অনেকের সঙ্গে ইপিএফ এর সঙ্গে গুলিয়ে ফেলে। অর্থাৎ আপনি যদি একটা কোনো কোম্পানিতে চাকরি করেন, সেখান থেকে আপনাকে যে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয়, আপনি সেটার সঙ্গে কিন্তু পিপিএফটাকে ভুলাবেন না। পিপিএফ সবার জন্য, অর্থাৎ যিনি চাকরি করেন কোথাও তিনিও পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনি ধরুন কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, সরকারি বেসরকারি, আপনার সেখানে পিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, সেটা কিন্তু ইপিএফ, সেটা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড। সেখানে আপনার যা টাকা জমছে জমছে। আপনি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু সবার জন্য, অর্থাৎ আপনি এটি গভর্নমেন্টের একটি স্কিম যেখানে সবাই ইনভেস্টমেন্ট করতে পারে। আপনি করতে পারেন, আপনার স্ত্রী করতে পারে, আপনার ছেলেকে আপনি করতে পারেন, মেয়েকে করাতে পারেন, যে কেউ এখানে ইনভেস্টমেন্ট করতে পারে। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড গভর্নমেন্ট একটি স্কিম যা 15 বছর ধরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ এই স্কিমের লক ইন পিরিয়ড হলো 15 বছর। আপনি এখন থেকে যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট শুরু করেন, আপনাকে টানা 15 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে হয়। এবার এই স্কিমে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন? দেখুন, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি মাত্র 500 টাকা থেকে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি যখনই অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনি মাত্র 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলেন। এবার এই যে 500 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন, এটি আপনার সারা বছরের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ বছরে আপনি মাত্র 500 টাকা দিলেই এই অ্যাকাউন্টটাকে আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। আর আপনাকে টাকা দেওয়ার দরকার নেই। প্রতি বছর যদি আপনার মনে হয় আপনি 500 টাকাই দেবেন, আপনি বছরের যেকোনো একটা সময় গিয়ে আপনি 500 টাকা জমা করে দিন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে। প্রত্যেক বছর আপনি 500 টাকা করে জমা করতে পারেন। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা আপনি এই স্কিমে জমা করতে পারেন। অর্থাৎ সারা বছরে আপনি কেটে কুটে যখনই যেমন ইচ্ছা, ধরুন আপনার এই মাসে মনে হয়েছে 5,000 টাকা জমা দেবেন, 5,000 টাকা জমা দিয়েছেন। পরের মাসে মনে হচ্ছে আপনার 25,000 টাকা কোথা থেকে এসেছে, আপনি 25,000 টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা দিয়েছেন, সেটাও ঠিক আছে। এইভাবে আপনি সারা বছরে যদি অল্প অল্প করে জমিয়ে যদি 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম দিতে পারবেন। 1.5 লক্ষর বেশি কিন্তু হবে না। আপনি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা এবং মিনিমাম 500 টাকা আপনি এই স্কিমে জমা দিতে পারবেন। না দিলে, আপনি যদি 500 টাকা না দেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, এক কথায় বলতে পারেন। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনাকে আমি বললাম মিনিমাম আপনি 500 টাকা এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। অনেকেই এখানে কমেন্ট করে জানায় বা প্রশ্ন করে যে আমি কি এই মাসে জমা করেছি, তাহলে এই মাসে আমি আবার একবার জমা করতে পারি? আপনি জমা করতে পারেন। দেখুন, জমা করার সর্বোচ্চ লিমিট 1.5 লক্ষ টাকা, কিন্তু কতবার আপনি জমা করতে পারেন তার কোনো লিমিট নেই। আপনি 100 বার ধরে জমা করতে পারেন, কিন্তু লিমিটটা 1.5 লক্ষ টাকা। আপনি 1.5 লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন না। এক মাসে আপনি 5 বার করতে পারেন, 10 বার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি বললেন যে তাহলে আমাকে প্রত্যেক মাসে 500 টাকাই করতে হবে, নাহলে হবে না। না, না, সেরকম কোনো ব্যাপার না। আপনি বছরে মিনিমাম 500 টাকা আপনাকে জমা করতেই হবে। অর্থাৎ আপনি এই মাসে 100 টাকা জমা করে দিলেন, পরের মাসে 100 টাকা জমা করলেন, আবার 2 মাস পর আপনার সময় হলো তখন 100 টাকা জমা করলেন। আপনার ইচ্ছে মতো আপনি জমা করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে এই টাকা কি আমাকে ব্রাঞ্চে গিয়ে জমা করে আসতে হবে? দেখুন, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আপনি পোস্ট অফিস এবং ব্যাংক 2 জায়গাতেই ওপেন করতে পারেন এবং আপনি যে কোনো ব্যাংকে ওপেন করতে পারেন। অনেকেই মনে করে থাকেন যে আমাকে বোধহয় সরকারি কোনো ব্যাংকে গিয়ে করতে হবে। না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার যদি প্রাইভেট কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি প্রাইভেট ব্যাংকেও গিয়েও পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারে। আপনারা ব্রাঞ্চে গিয়ে তো জমা দিতেই পারে। আর আপনাদের ব্যাংকে যদি অনলাইন ফেসিলিটি থাকে, তাহলে আপনার অনলাইন বাড়িতে বসেও আপনি প্রত্যেক মাসের যে আপনার অ্যামাউন্ট সেটি আপনি জমা দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, পোস্ট অফিসের ক্ষেত্রে হয়তো অনলাইন ফেসিলিটি অনেক সময় আটকে যায়।
তাই আপনি কি করবেন, যদি পোস্ট অফিসে করে থাকেন তাহলে আপনি ব্রাঞ্চে গিয়েই জমা করুন, আর যদি আপনি ব্যাংকে করে থাকেন তাহলে আপনি অনলাইনে করার চেষ্টা করতে পারেন, অনলাইনে হয়ে যাবে যদি আপনার ব্যাংকের সেই অনলাইন ফেসিলিটি থাকে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট করলে আমাকে কোন কোন ব্যাংকে করব, কোন ব্যাংকের ইন্টারেস্ট বেশি, পোস্ট অফিসে করব নাকি ব্যাংকে করব, কোথায় ইন্টারেস্ট রেট বেশি? দেখুন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড গভর্নমেন্টের একটা স্কিম, সরকারি স্কিম। এবারে আপনি কার মাধ্যম দিয়ে টাকাটা জমা দেবেন সেটা আপনার চয়েস। আপনি পোস্ট অফিস থেকেও করতে পারেন, আপনি ব্যাংক থেকেও করতে পারেন। এখানে ইন্টারেস্ট রেট কে বেশি দেবে? ব্যাংকেও দেবে না, পোস্ট অফিসেও দেবে না, আপনাকে ইন্টারেস্ট রেট দেবে গভর্নমেন্ট, অর্থাৎ সরকার। এই যে স্কিম, এই স্কিমের জন্য একটা নির্দিষ্ট একটা ফিক্সড ইন্টারেস্ট রেট, যেটি প্রতি কোয়ার্টারে চেঞ্জ হয়, অর্থাৎ প্রতি বছর বা প্রতি কোয়ার্টারে যে ইন্টারেস্ট রেট তা কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে। সুতরাং যে যদি গভর্নমেন্ট এর ইন্টারেস্ট রেট চেঞ্জ করে তাহলে আপনার ইন্টারেস্ট রেটে চেঞ্জ হবে। আপনি ব্যাংক থেকে করেছেন বলে বেশি পাবেন বা পোস্ট অফিস থেকে করেছেন বলে বেশি পাবেন, এমনটা কোনো ব্যাপারই নয়। আসলে এনার মাধ্যম, অর্থাৎ আপনি ধরুন পিপিএফ অ্যাকাউন্টে ১,০০০ টাকা জমা করলেন, এই ১,০০০ টাকা আপনার ব্যালেন্সটা কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট থেকে দেখাবে। যে পিপিএফ যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন দেখবেন আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। এবার সেই অ্যাকাউন্ট যে নাম্বার হয়ে গেল, এটা কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে জমছে না, পিপিএফ এর একটা আলাদা অ্যাকাউন্ট নম্বর হয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বরে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন। এবার এই যে পিপিএফ অ্যাকাউন্টটা করেছে এটা কিন্তু বাই গভর্নমেন্ট হয়েছে আপনার ব্যাংকের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে। আপনি যেই টাকাটা জমা দিলেন এটা কিন্তু পোস্ট অফিস নিল না বা পোস্ট অফিসে টাকাটা জমা থাকলো না, এটি আপনার পিপিএফ অ্যাকাউন্টে সরকারের খাতায় জমা পড়লো। বা আপনি যদি এসবিআই তে করে থাকেন বা আইসিআইসিআই ব্যাংকে বা অ্যাক্সিস ব্যাংকে এক্সেট্রা যে কোনো ব্যাংকে করে থাকেন, আপনি টাকাটা বাই থ্রু সেই ব্যাংক দিচ্ছেন, টাকাটা জমা পড়ছে গভর্নমেন্টের পিপিএফ অ্যাকাউন্টের ফান্ডে। অর্থাৎ কোনো ব্যাংক বা পোস্ট অফিসে করলে আপনার ইন্টারেস্ট বাড়া বা কমার এইসব কোনো রিস্ক নেই। আসলে পিপিএফ এর যে ইন্টারেস্ট রেট তা গভর্নমেন্ট ডিসাইড করবে যত টাকা বা যত পার্সেন্ট, যেমন বর্তমানে 7.10% ইন্টারেস্ট রেট চলছে। এই ইন্টারেস্ট রেট আগামী বছরও সেম ছিল, এবছরও সেম আছে। 7.10% ইন্টারেস্ট রেট আপনি পোস্ট অফিসে করুন, ব্যাংকে করুন, অনলাইনে করুন, যেখান থেকে করুন, আপনি সেম ইন্টারেস্ট রেট পাবেন এবং 15 বছর ধরেই আপনাকে এই স্কিম কিন্তু চালিয়ে যেতে হবে। পিপিএফ কি, পিপিএফ স্কিম কি সে সম্পর্কে ডিটেলস আমি আপনাদের জানিয়েছি। পিপিএফ অ্যাকাউন্টে আপনি কত টাকা জমা করতে পারেন ম্যাক্সিমাম এবং মিনিমাম সেটা আমি জানিয়েছি। কত দিন পর্যন্ত আপনি জমা করতে পারেন বা কত বছর পর্যন্ত, আপনি 15 বছর পর্যন্ত, সেই সম্পর্কে আমি জানিয়েছি। এবং কিভাবে অ্যাকাউন্ট কোথা থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই সম্পর্কে আমি জানিয়েছি। এবার জানবো যে ধরুন আপনি এই অ্যাকাউন্টে জমা অর্থাৎ চালাতে চালাতে বা টাকা জমা দিয়ে দিতে আপনার মনে হয়েছে আপনি আর পারছেন না, আপনি এটাকে কন্টিনিউ করবেন না, আপনি ডিসকন্টিনিউ করবেন বা প্রি ম্যাচুরিটি ক্লোজ করবেন। অর্থাৎ আপনার 15 বছরের স্কিম, 15 বছর ধরে আপনার টাকাটা ওখানে লক হয়ে পড়ে থাকে, তাহলে 15 বছর আমি রাখবো না, আমার মনে হয়েছে যে এরপর আমি এটাকে ক্লোজ করে দেবো। সেটা কিভাবে সম্ভব? আপনি 6 ইয়ার অর্থাৎ মিনিমাম 6 বছর চালানোর পর আপনি এই অ্যাকাউন্টে প্রি ম্যাচুরিটি ক্লোজ করতে পারেন। প্রি ম্যাচুরিটি ক্লোজ তাও কিছু কন্ডিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। অর্থাৎ হয়তো আপনি কোনো এনআরআই হয়ে যাচ্ছেন, এখান থেকে বিদেশে চলে যাচ্ছেন, বিদেশে যাত্রা করতে যাচ্ছেন এবং সেখানকার নাগরিক হয়ে যাচ্ছেন তখন, বা পরিবারের কোনো মর্মান্তিক সিচুয়েশন বা উচ্চশিক্ষার জন্য আপনার সন্তানের বহু টাকা প্রয়োজন, তার যথেষ্ট নথি দিয়ে তবেই আপনি কিন্তু, আপনাকে যদি ব্যাংক বা আপনাকে পোস্ট অফিস অ্যাপ্রুভ করে তার নির্দিষ্ট কজ দেখিয়ে তবেই কিন্তু আপনি এটিকে প্রিম্যাচুরিটি উইথড্রল করতে পারবো বা প্রিম্যাচুরিটি ক্লোজ করতে পারবেন। এছাড়া আপনি এই অ্যাকাউন্টকে প্রিম্যাচুরিটি ক্লোজ করতে পারবেন না, লক ইন পিরিয়ড কিন্তু 15 বছর পর্যন্ত থাকে। এবার যেমন অনেকে বন্ধ করতে চান তেমন অনেকে এটাকে কন্টিনিউ করতে চান। অনেকে বলবেন যে আমি 15 বছর কন্টিনিউ মানে অর্থাৎ ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর আমি কি আবার এটাকে কন্টিনিউ করতে পারি? হ্যাঁ, আপনি আবার 5 বছরের জন্য এটাকে কন্টিনিউ করতে পারেন। অনেকে বলবেন আমি কি পিপিএফ অ্যাকাউন্ট আমার নামে দুটো খুলতে পারি? এইসব প্রশ্নগুলো অনেকেই করে থাকেন। না, আপনি আপনার নামে মাত্র একটি পিপিএফ অ্যাকাউন্ট করতে পারেন। আপনার বয়স 18 বছর হলেই আপনি পিপিএফ অ্যাকাউন্টের জন্য এপ্লাই করতে পারেন। আপনি যে কোনো জায়গায় গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তার এগেইনস্টে আপনি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এর জন্য আপনি কিন্তু দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট আবার পিপিএফ করতে পারবেন না। হ্যাঁ, আপনার ফ্যামিলির কারণে আপনি দ্বিতীয়, আপনার স্ত্রীর নামে, আপনার ছেলের নামে, আপনার বাবা-মার নামে আপনি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কিন্তু এই স্কিমে আপনি দ্বিতীয়বার আর কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না। একজন ব্যক্তি একটাই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারে। দেখুন, পিপিএফ সম্পর্কে আপনাদের যা প্রশ্ন ছিল প্রত্যেক প্রশ্নের উত্তর আমি পিপিএফ সম্পর্কে দিয়ে দিয়েছি। এবার অনেকের সবার প্রশ্ন থাকে যে পিপিএফ এ আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করলে আমরা ম্যাচুরিটি অ্যামাউন্ট কত টাকা পাবো? দেখুন, 7.1% ইন্টারেস্ট রেট, এটি আপনারা জানেন। আমি এখানে পিপিএফ এর যে ক্যালকুলেটর তা ওপেন করে নিয়েছি। এই ক্যালকুলেটর লিংক আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, করলে আপনারা এই ক্যালকুলেটর পেয়ে যাবেন। আপনারা আবার পছন্দ মতন অ্যামাউন্ট এখানে বসাতে পারবেন। দেখুন, আমি এখানে সবার কথা ভেবে প্রত্যেক মাসে 1,000 টাকা করে জমা করব। তাহলে প্রত্যেক মাসে 1,000 মানে আমার বছরে 12,000 টাকা আমি জমা করছি। সুতরাং আমি অ্যামাউন্টের জায়গায় এখানে 12,000 দেবো এবং 15 বছর যে পিরিয়ড, সেই পিরিয়ডটাকে আমি 15 বছর রাখবো। কারণ 5 বছর এক্সটেন্ড করলে এখানে 20 ইয়ার্স হতো, আমি এখানে 15 বছরের দেখাচ্ছি।
সুতরাং 15 বছরে 7.1% হিসাবে যে ইন্টারেস্ট রেট তা পেলে আমরা ইনভেস্টমেন্ট করছি টোটাল 1,80,000 টাকা, অর্থাৎ বছরে 12,000 করে হলে 15 বছরে 1,80,000 টোটাল, এবং ম্যাচুরিটি আমরা পাচ্ছি কত 3,25,457 টাকা। তাহলে আমাদের যে ইন্টারেস্ট তা কত 1,35,457 টাকা আমরা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি। এবার আপনি বলবেন যে আপনি তো থাম্বনেলে বলেছিলেন যে 40 লক্ষ টাকা পর্যন্ত আমরা পারবে। দেখুন এখানে আমি সর্বোচ্চ অ্যামাউন্ট কত বলেছিলাম, 1.5 লক্ষ টাকা আপনারা বছরে ম্যাক্সিমাম জমা দিতে পারেন, 1.5 লক্ষ টাকার বেশি নয়। তাহলে আমি এখানে যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে ম্যাক্সিমাম করে দিই, অর্থাৎ 1.5 লক্ষ টাকা করে দিই, তাহলে আপনি বছরে 1.5 লক্ষ টাকা করে জমা দিচ্ছেন, 15 বছর ধরে আপনি জমাচ্ছেন, 7.1% ইন্টারেস্ট রেট যদি এটি বেড়ে যায় তাহলে কিন্তু আপনি আরো বেশি পাবেন, কম নয়, আপনি আরো বেশি পাবেন, 40 লক্ষ টাকা বেশি। দেখুন আমরা টোটাল ইনভেস্টমেন্ট করছি কত 22,50,000 টাকা, অর্থাৎ 22.5 লক্ষ টাকা আপনি জমা করছেন। এবার এর যে ইন্টারেস্ট তা হচ্ছে 18,18,000 টাকা, 209 টাকা আমি ছেড়ে দিলাম, 209 হচ্ছে, এবং ম্যাচুরিটি ভ্যালু কত 40,68,000 টাকা আপনি কিন্তু ম্যাচুরিটি ভ্যালু পাচ্ছেন। আমি আপনাদের যেটা বলেছিলাম সেটি অ্যাকচুয়ালি আপনি পাবেন যদি আপনি 1.5 লক্ষ টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট সেটি যদি আপনারা জমা করে থাকেন, তাহলে আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট জমা করলে ম্যাচুরিটির সময় আপনি প্রায় 41 লক্ষ টাকার মতো আপনি রিটার্ন পাবেন। ম্যাচুরিটির সময় আপনারা কত পাবেন সেটা আপনারা দেখলেন যে 40,68,000 টাকা আপনারা ম্যাক্সিমাম এখান থেকে পেতে পারেন 15 বছর পর। এবার এই যে অ্যামাউন্টটি আপনি পাবেন, এটি অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে এটি থেকে আমাকে ট্যাক্স কাটবে? এবারেই না, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ বা এই জন্যই বেশি জনপ্রিয়, কারণ এটি সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি। অর্থাৎ এই যে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের যে এক্সাম ট্যাক্স ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে টাকা এখানে ইনভেস্টমেন্ট করছেন, অর্থাৎ প্রতি মাসে প্রতি বছরে যে 1.5 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটিও আপনার ট্যাক্স থেকে এক্সাম্পট হয়ে যাচ্ছে। এরপর আপনার যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্টটাও কিন্তু এক্সাম্পট হয়ে যাচ্ছে, এবং ম্যাচুরিটি ভ্যালু যেটা ম্যাচুরিটির সময় আপনি পাচ্ছেন সেই টাকাটাও কিন্তু আপনার নন ট্যাক্সেবল, এর থেকে গভর্নমেন্ট কোনো রকম কোনো ট্যাক্স নেবে না। এবার আমি আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতেই যে আপনাদের আমি তুলনা করে দেখাবো যে বর্তমানে ইএলএসএস মিউচুয়াল ফান্ড কেন পিপিএর থেকেও বেশি বেটার বা কেন বেশি রিটার্ন দেয়। কারণ আপনার যদি বর্তমানে মিউচুয়াল ফান্ডের ট্রেন্ড চলছে, আমরা সেম অ্যামাউন্ট অর্থাৎ বছরে ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা আমরা পিপিএতে জমা দিচ্ছিলাম, এই সেম অ্যামাউন্ট আমরা দেখবো যে আমরা ইএলএসএস ফান্ডে বা ইএলএসএস মিউচুয়াল ফান্ডে আমরা যদি জমা করি তাহলে কি আমরা এখান থেকে বেশি রিটার্ন পাবো? চলুন দেখে নেব। একইভাবে আমরা যদি এই ইএলএসএস ফান্ডে বছরে 1.5 লক্ষ টাকা করে জমা করি, শুধুমাত্র এখানে ইন্টারেস্ট রেটটা যেহেতু চেঞ্জ হচ্ছে এবং বছরটা সেম থাকছে, এবং যে অ্যামাউন্ট 1.5 লক্ষ টাকা বছরে সেটিকেও আমরা সেম রেখেছি, সেই সেম অ্যামাউন্ট জমা রেখেও আমরা এখান থেকে 85 লক্ষ টাকা আমরা রিটার্ন পাবো বা ম্যাচুরিটি পাবো। এবার আপনি বলবেন কিন্তু এটা তো ট্যাক্স লাগবে, অর্থাৎ এই ইএলএসএস ফান্ড কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ এখান থেকে আপনি যে ম্যাচুরিটির সময় টাকাটা পান সেটি কিন্তু ট্যাক্স গভর্নমেন্ট কেটে নেবে। আপনার 10% ট্যাক্স কাটার পরেও আপনার থেকে যাচ্ছে 75 লক্ষ টাকা। এবং ভেবে দেখুন আপনি যেখানে নন ট্যাক্সেবল ফান্ড পিপিএফে সেখান থেকে পাচ্ছেন কত 40,68,000 টাকা, এখানে ট্যাক্স কাটার পরেও আপনি পাচ্ছেন কত না 75 লক্ষ টাকা আপনি পাচ্ছেন এখান থেকে। সেম অ্যামাউন্ট জমা করেছেন সেম বছরের, অর্থাৎ সেম টাইম পিরিয়ডের জন্য আপনি এখান থেকে পাচ্ছেন 75 লক্ষ টাকা। এবার আপনি বলবেন যে তাহলে তো আমরা এখান থেকেই, যেহেতু ইকুইটি সেহেতু রিস্ক তো আছেই, কিন্তু আমরা যদি ঠিকঠাকভাবে যদি ইন্টারেস্ট রেটটা দেখি, দেখুন আপনি পিপিএফে কত পার্সেন্ট 7.10% ইন্টারেস্ট রেট পাচ্ছেন, আগামী 10 বছর বা আগামী 15 বছরে হয়তো এটা চেঞ্জ হয়ে খুব অল্প স্বল্প 1-2% বাড়তে পারে। কিন্তু যেহেতু ইএলএসএস ফান্ড ইকুইটিস ফান্ড, তাই ইকুইটি ফান্ডে আপনারা যদি লাস্ট কিছু বছরের যদি রিটার্ন দেখেন বা আপনি যদি একটু ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখান থেকে লাস্ট 15 বছরে যে আপনার রিটার্নটা পেয়েছি, অর্থাৎ ইএলএসএস ফান্ড থেকে যে রিটার্নটা পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমি এখানে 15% ধরেছি। কেন 15% ধরেছি? সবচেয়ে খারাপ সময় যদি রিটার্ন দিয়ে থাকে তাহলে 12% দিয়েছে, 12% সবচেয়ে খারাপ। আর যদি সবচেয়ে বেস্ট রিটার্ন আমি দেখি তাহলে 20%। অর্থাৎ ইএলএসএস ফান্ড থেকে যদি আপনি একদম খারাপ রিটার্ন পান তাহলে 12%, আর যদি আপনি সবচেয়ে খুব ভালো রিটার্ন পান তাহলে 20%। আমি খারাপও ধরিনি, খুব ভালোটাও ধরি, আমি মিডিয়ামটা ধরেছি 15% ইন্টারেস্ট রেট। যেমন আমরা পিপিএফ এর সময় 7.10% যে ইন্টারেস্ট রেট সেটি ধরেছিলাম, সেম আমরা ইএলএসএস ফান্ডের জন্য 15% ইন্টারেস্ট রেট ধরেছি, একটা মিডিয়াম অ্যামাউন্ট, যেটি ক্যালকুলেশন করার পর আমাদের এসেছে 85 লক্ষ টাকা। তাহলে ভেবে দেখুন আপনারা যদি খুব কমও মানে 15% যদি কমও পান তাহলেও কিন্তু একটি বেস্ট অ্যামাউন্ট পাবেন, সেটিও আপনার পিপিএফ কে বিট করছে, অর্থাৎ পিপিএফে আপনি যে অ্যামাউন্ট ইনভেস্ট করে যত টাকা পাচ্ছেন তার থেকেও কিন্তু বেশি পাচ্ছে। এবং যদি খুব ভালো দিয়ে দেয় তাহলে তো আপনি এই যে আমরা একটা 75 লক্ষ টাকা আমি বললাম ট্যাক্স কেটে নেওয়ার পরে, আমরা যদি হিসাব করে দেখি পিপিএফ
নাকি ইএলএসএস ফান্ড, দুটোর মধ্যে আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ডকে বেছে নিতেই পারেন। হ্যাঁ, ইএলএসএস মিউচুয়াল ফান্ড যেহেতু ইকুইটিস লিড, সুতরাং এখানে কিন্তু একটি বাজারগত ঝুঁকি আছে। আপনারা যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আপনি যদি খুব নিরপেক্ষভাবে এবং খুব রিল্যাক্স ভাবে ইনভেস্টমেন্ট করতে চান, যে না আমি গভর্নমেন্টের দিকেই যেতে চাই, গভর্নমেন্ট আমাকে 7.1% দিচ্ছে, আমি সেখানে হ্যাপি, তাহলে আপনি নিশ্চিন্তে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার একদম ধরা বাঁধা আপনি 7.10% ইন্টারেস্ট রেট হিসাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। 15 বছর পর একটি ফিক্সড রিটার্ন আপনি পাচ্ছেন। আর যদি আপনি একটু রিস্ক নিতে ভালোবাসেন বা বর্তমানে যে প্রজন্ম তারা যেরকমভাবে মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের দিকে প্রত্যেকের জানার আগ্রহ বাড়ছে, মিউচুয়াল ফান্ড থেকে কি রকম রিটার্ন আসতে পারে সেই সম্পর্কে অনেকে রিসার্চ করছে, ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডে বেশি, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পিপিএফে যদি করেন, পিপিএফে করুন, ডাইভার্সিফাই করুন আপনার অ্যাকাউন্টটিকে, অর্থাৎ আপনি খানিকটা পিপিএফে করুন, কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আপনি ইএলএসএস ফান্ডে করতে পারেন, কারণ এখান থেকে আপনি অনেক টাকা রিটার্ন পেতে পারেন সেম, অর্থাৎ 15 বছর পর আপনি কিন্তু সেম ভাবে টাকা জমিয়ে অনেক বেশি আপনি এখান থেকে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এছাড়া আপনারা যদি এই ইএলএসএস ফান্ড সম্পর্কে যদি ডিটেলসে জানতে চান, ইন ডিটেলস যে ইএলএসএস ফান্ড সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে বলুন, তাহলে আপনারা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি এই সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের ইএলএসএস ফান্ড সম্পর্কে জানিয়ে দেবো। এবং যদি আপনাদের এই যে আজকে যে টপিক এই সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা পিপিএফ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্টে এসে আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যারা পিপিএফ এবং ইএলএসএস ফান্ড সম্পর্কে দুটো সম্পর্কেই জানেন না তাদের কাছে। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান।